নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় জড়িত অভিযুক্ত কর্মচারী গ্রেফতার, বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করল কর্তৃপক্ষ। সরস্বতী পূজা উপলক্ষে শিলচরের বাজারে প্রতিমা ও ফলমূলের দোকানে ভিড়। শ্রীভূমির অভিভাবক মন্ত্রী কৌশিক, হাইলাকান্দির কৃষ্ণেন্দু, কাছাড়ে জয়ন্ত। ৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে। তপবননগর আশ্রম রোড কীর্তন কমিটির সদস্যদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন প্রাক্তন ওয়ার্ড কমিশনার রাজেশ দাস। এবারে আজকের সংবাদ বিস্তারিত। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ক্যাম্পাসের গৃহকর্মীর আত্মীয় নাবালিকা মেয়ের শ্লীলতাহানির ঘটনায় জড়িত অভিযুক্ত ফারুক আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি বদরপুরের সারাপুরে। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা একথা জানিয়ে বলেন, ভুক্তভোগী মেয়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং মামলা নথিভুক্ত করা হয়েছিল। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে তাৎক্ষণিক গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমেদকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশে বরখাস্ত করেছেন। বাগদেবীর বন্দনায় উৎসবের আমেজ শিলচর সহ শহরতলিতে। এদিন সরস্বতী পূজা উপলক্ষে শিলচরের বাজারে প্রতিমা ও ফলমূলের দোকানে ভিড় উপচে পড়েছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনেই সরস্বতী পুজো করার প্রথা রয়েছে। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে। পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই বছর মাঘ পঞ্চমী তিথি 2 ফেব্রুয়ারি রবিবার পড়েছে, অর্থাৎ আজকে ঘরে ঘরে পূজিত হচ্ছেন বাগদেবী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে রবিবার সকাল থেকে সরস্বতী পুজোর তিথি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও সোমবারও পূজা করা যেতে পারে, তাই সোমবারও 10টা পর্যন্ত সরস্বতী পূজার পঞ্চমী তিথি রয়েছে। রাজ্যের জেলা স্তরে প্রশাসনিক কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য সরকার 35টি জেলায় অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছে। শনিবার এ সম্পর্কিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্ব বন্টনের কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণা অনুসারে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী পদে বহাল রয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শ্রীভূমি জেলার দায়িত্বের দেওয়া হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন এবং খনি মন্ত্রী কৌশিক রায়কে। এতদিন এ পদে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। হাইলাকান্দি জেলার দায়িত্ব পেয়েছেন মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগেও এ জেলার দায়িত্বে ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। কাছাড়ের সঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে বাক্সা ও তুমুলপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে শিবসাগর ও লক্ষিমপুর জেলার দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এখন থেকে ধুবড়ী ও বঙ্গাইগাঁও জেলা দেখবেন। ৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে। মেঘালয়ে চলমান সড়ক সংস্কারের কারণে কাছাড় জেলার কালাইন থেকে মালিডোর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সহস্রাধিক যানবাহন আটকে পড়ায় সাধারণ যাত্রী ও রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গত এক সপ্তাহ ধরে যানজট চরম আকার ধারণ করেছে। মাত্র কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতেই লেগে যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা। জরুরি প্রয়োজনে মানুষজন হেঁটে পথ পার হতে বাধ্য হচ্ছেন। বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ব্রিজের দুই পাশে পুলিশের প্রহরা বসালে যানজট কিছুটা কমতে পারে। মেঘালয়ে ন্যাশনাল হাইওয়ে তো জাতীয় সড়ক সংস্কারের নামে আমাদের বরাক উপত্যকার জনগণ আজকের দিনে নাজেহাল। কারণটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি প্রায় মাস 3 থেকে মেঘালয় জাতীয় সড়কের কাজ চলছে। এই অজুহাত নিয়ে এই অঞ্চলে ট্রাকগুলা রাখে দেওয়া হয়, অর্থাৎ যানজটের সৃষ্টি হয়। গত এক মাস থেকে হলেও গত এক সপ্তাহ থেকে যে আকারে যানজটের সমস্যা শুরু হয়েছে আমাদের এই অঞ্চলে দিগরকাল, মালিডোর, কালাঞ্চরা, কিরিকপাট, জালালপুর, রাজপুর এই অঞ্চলে, গুমরা এই অঞ্চলে মানুষের
এখন চলাচল অসুবিধা হয়ে পড়েছে। আমরা এখান থেকে মানে দেওয়াল থেকে কালাইন যেতে হলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই যানজটের জন্য বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা, পথচারীরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। অনেক সময় দেখা যায় স্কুলের বাসগুলা সময় মতো সেই যানজটের গেলে পৌঁছে না। সামনে আগামীকালকে সরস্বতী পূজা, সেই সরস্বতী পূজা যদি এইরকম অবস্থা থাকে যানজটে, অনেক স্কুলের সামনে আপনারা দেখবেন লম্বা লাইন রয়েছে, যানজটের সমস্যা, এবং সামনে এইচএসএলসি বা এইচএস পরীক্ষা রয়েছে। এই অবস্থায় যদি মেঘালয়ে রাস্তার কাজ হচ্ছে, আর এই উজোর দিকে আমাদের বিশেষ করে পশ্চিম কাটিগড়া, যেখানে পুরা যেমন যেগুলা অটো রিক্সা রয়েছে বা ক্ষুদ্র ছোটো ছোটো ব্যবসায়ী যারা রয়েছে, তাদের আর্থিক দিয়া লস হচ্ছে, তাছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানের লস হচ্ছে। তো আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমরা জেলা প্রশাসনের কাছে জোরদার আবেদন জানাচ্ছি এই যানজটের সমস্যা অতি সত্বর সমাধান করার জন্য। সাধারণ মানুষেরও দাবি দ্রুত সড়ক সংস্কার সম্পন্ন করে যানজট নিরসনে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা খুব বেশি অসুবিধা হওয়ার কারণ এই যে বিগত 3-4 দিন থেকে ওই রকম একটা পেশেন্ট যাইতো বা স্কুলের যে স্টুডেন্টগুলো যাইতো, কিভাবে যাইতো, কতক্ষণ রিস্ক তারার আশেপাশে যাওয়া, যে সব রাস্তা ব্লক করি, এটা প্রশাসনের একবার দৃষ্টিগোচর হয় না। প্রায় বিগত 4-5 দিন থেকে ওই রকম জামে তো আর তোর নিয়ে সপ্তাহ 10 দিন থেকে দুবেলাও খালি যাম, 4 ঘন্টা 5 ঘন্টা আসা দিন যায়, মানে জাম করার বলে যেমন লাগে অসুবিধা কি, মানে ইনস্টলমেন্ট 12 না সপ্তাহ 10 দিন। আনন্দনগর মা কালী মন্দিরের কর্মকর্তাদের সঙ্গে বিরোধ মিটে গেলেও তপবন নগর আশ্রম রোড কীর্তন কমিটির নামে যারা সংবাদ মাধ্যমে বক্তব্য রেখেছিলেন তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিজেপি নেতা প্রাক্তন ওয়ার্ড কমিশনার রাজেশ দাস। দিন দুয়েক আগে সংবাদ মাধ্যমকে ডেকে এলাকার বয়োজ্যেষ্ঠ শ্রীনন্দ দাস এবং বিজয় দাস রাজেশের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ আনেন। আজ এক সাংবাদিক সম্মেলনে তারা জানান ভুল বুঝাবুঝির জন্যই এই কাণ্ড হয়েছে। সাংবাদিক সম্মেলনে রাজেশ জানান কীর্তন কমিটির নামে কতিপয় ব্যক্তি ব্যক্তিগত ফায়দা তুলছেন এবং এই ফায়দা তুলতে গিয়ে তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে কুৎসা রটিয়েছেন, অথচ অনেক ক্ষেত্রে সরকারের অপরাধের খাতায় এইসব ব্যক্তির নাম রয়েছে। আর তাই নিল সভাপতি আমরা রাজেশ দা আমরা যে কোনো ভাবে একটা কথাবার্তা করছি, আমরা মধ্যে একটা মনোমালিন্য আসলো, এই মনোমালিন্যটা শেষ হয়েছে, রাজেশ দা এই জিনিসটা শেষ করছে, আমরা এই ব্যাপারে আর কোনো কিছু নাই, রাজার প্রতি আমরা আগে যেমন চলছি আমরা আবার এইরকমই চলবো। পত্র পত্রিকাতে আমাকে ডিফেম করে বিভিন্ন কথাবার্তা আমরা নিউজ দেখতে পাচ্ছি। একদিন আমি চুপ ছিলাম, কারণ সরস্বতী পুজোরও প্রস্তুতি ছিল, এই জন্য আজকে আমাকে তড়িঘড়ি এই সাংবাদিক সম্মেলন ডাকতে লেগেছে। কারণ আমি মনে করেছি যে নিউজগুলো এখানে উপস্থাপিত হয়েছে, প্রিন্ট বলুন আর আমাদের ইলেকট্রনিক বলুন, সেটা আমার মানহানি হয়েছে, আমি ডিফেম আমাকে করা হয়েছে। তো আগামী দিনে যাতে এটা আবার রিপিট না হয়, এই জন্য এই প্রেস মিটের আমি আহ্বান করেছি। বিভিন্ন বক্তা সেদিন কীর্তন কমিটি নামে যে প্রেস মিট করেছে, আদতেও সেটা কীর্তন কমিটি কিনা সেটার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক বিষয় না জেনে সভাপতি ওখানে গেছিলেন। আজকের দিনে সভাপতি আমাদের এখান থেকে বাইরে আছেন, উনি বলেছেন যে মোবাইলে ওনার মতামত নিয়ে নিতে, যে কীর্তন কমিটি আদৌ কোনো সাংবাদিক সম্মেলন সেদিন করেনি। এখানে একজন বক্তা ওনার বক্তব্যে দীর্ঘায়িত করতে গিয়ে উনি যেসব ব্যবসার সঙ্গে জড়িত, আমরা জানি জেল রোডের মামার বাড়িতে ওনার নিত্য যাতায়াত, তো উনি বলেছেন ওয়াইন শপের উদ্ধৃতি টেনে নিয়ে এসছেন, উনি বিবেকানন্দ রোডে ফুল তোলা নিয়ে একটা মারপিটের ঘটনার উদ্ধৃতি দিয়েছেন, যেটাতে রাজেশ দাস সেটা খুব সহজেই শেষ করতে পারত। যে কেস আমাদের জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট শেষ করতে পারেনি, সেটা রাজেশ দাস কি করে শেষ করবে, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছে। আর যে ইন্টেনশনে তিনি বলেছেন, অর্থাৎ সেসব ব্যবসার সঙ্গে সেসব সমাজ বিরোধী কাজেই তিনি লিপ্ত থাকেন বলেই এই ধরনের জঘন্য ঘটনা শেষ করার জন্য রাজেশ দাস যাতে সচেষ্ট হয়, সেটা তিনি তার বক্তব্য তিনি উপস্থাপিত করেছেন। রাজেশ দাস, আমি নিজেকে এতটুকু মানে গর্ব ফিল করি যে এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক কোনো ঘটনা শেষ করার জন্য রাজেশ দাস যাবে না কোনোদিন। আরেকজন বক্তা
ওনার বক্তব্যে বলেছেন, উনিও নাকি আমাদের কীর্তন কমিটির মেম্বার, উনি বলেছেন, ওনার বক্তব্যে এও বলেছেন আমার কাছে অনেকবার এসছেন, আমি ওনাকে গালমন্দ করেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, গত 1 বছরে ওনার সঙ্গে আমার সাক্ষাতে কিংবা ফোনে যদি কোনো বার্তালাপ তিনি প্রমাণ করতে পারেন, আমি ওনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হব। এই ধরনের যে মিথ্যাচার ওনারা সংবাদপত্রের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আজকে আমাদের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের মিডিয়া, তাদের মাধ্যমে যে মিথ্যাচারগুলো সমাজে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাইছে, এর এগেইনস্টে আমি আইনি পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছি। আগামীকাল যে দুজন এরকম আমাকে ডিফেম করেছে, আমি মনে করেছি আমার মর্যাদাহানি হয়েছে, আমি তাদের। শিলচর লক্ষ্মীপুর জাতীয় সড়কে 1,40,00,000 টাকার 14,000 ইয়াবা ট্যাবলেট জব্দ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে বিএসএফ, মিজোরাম অ্যান্ড কাছাড় ফ্রন্টিয়ার এবং কাছাড় পুলিশ বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে। শনিবার শিলচর লক্ষ্মীপুর 37 নম্বর জাতীয় সড়কে এক যৌথ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একটি টিভিএস স্কুটি আটক করে স্কুটিতে লুকানো 1,40,00,000 টাকার 14,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিএসএফ ও কাছাড় পুলিশ। বিএসএফ, মিজোরাম অ্যান্ড কাছাড় ফ্রন্টিয়ারের এক সূত্রে এই খবর জানা গেছে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। গত 31 জানুয়ারি থেকে নিখোঁজ শিলচর থানা এলাকায় আলগিন গ্রান্টের 60 বছর বয়সী রিনা বাগতি সন্ধ্যা 7টার দিক থেকে তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন তিনি। এ মর্মে তার পুত্র হরেন্দ্র বাগদি ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। অবশেষে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর একই গ্রাম থেকে ভুক্তভোগী মহিলাকে উদ্ধার করা হয়েছে, যাকে অভিযুক্তের বাড়ির কাছে লুকিয়ে রাখা হয়েছিল। এই বিষয়ে ঘটনার পিছনে আসল উদ্দেশ্য উদ্ঘাটনের জন্য মামলার তদন্ত চলছে। এবারে আজকের খেলার খবর। খেল মহারণের অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো রবিবার উধারবন্দ ডিএনএইচ স্কুলের মাঠে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, এর প্রতিনিধি মৃণাল ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ডিএস এর স্বার্থের টেরাং, ডিএস এর সহ সভাপতি ক্রীড়া সংগঠক আশুতোষ রায় সহ অন্যান্যরা। আজ শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৭০তম ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফির টুর্নামেন্টে ল্যান্ডরুল এফসির সাথে চেঙ্কুরি প্রগতি ওয়াইএস এর ফুটবল খেলা হয়। এই খেলাতে চেঙ্কুরি প্রগতি ওয়াইএস কে ৫-৩ গোলে হারিয়ে ল্যান্ডরুল এফসি জয়ী হয়। আজ থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এসএম দেব স্টেডিয়ামে ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী ও মীরা চৌধুরীর মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হয়। এই টুর্নামেন্টে আজ তারাপুর এসির সাথে ক্লাব ওয়েসিস এর খেলা হয়। এই খেলাতে তারাপুর এসিকে 20 রানে হারিয়ে ক্লাব ওয়েসিস জয়ী হয়। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুখেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট মধ্য শহর এসএস এর সাথে সুরভি মালুগ্রামের খেলা হয়। এই খেলাতে সুরভি মালুগ্রামকে 98 রানে হারিয়ে মধ্য শহর এসএস জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।